সেটা মিনমিনে মিডিয়া 3 মাস ধরে লুকিয়ে গেল। এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই নিবিড়ভাবে ভোটার তালিকা সংশোধন করা, এটাতে সবচেয়ে বেশি প্রবলেমে যারা পড়বে তারা অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা। এটা নিয়ে সাধারণ মানুষ যে এই মুহূর্তে হয়তো কাঁচরাপাড়ার বাজার থেকে আমাকে দেখছেন, যে হয়তো এই মুহূর্তে হাবড়াতে বসে রয়েছেন, যে হয়তো এই মুহূর্তে পাথর প্রতিমায় আমাকে দেখছেন, যে হয়তো মগরাহাটে দেখছেন বা মালবাজারে দেখছেন, প্লিজ আবারও বলছি, আমি জানি যে আমি বলা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বলার মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। আমি কে? আমি একজন বেসরকারি চ্যানেলের একজন সঞ্চালক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে? তিনি আমাদের প্রশাসনিক অভিভাবক, তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী। তিনি যখন বলছেন যে এসআইআর মানে এনআরসি, অবশ্যই আপনাদের একটা টেনশন শুরু হবে। আপনাদের অনেকের হয়তো প্রেশারের ওষুধ খেতে হচ্ছে এখন, আপনাদের অনেকের মধ্যে প্যালপিটেশন বেড়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন, যদি গেঁয়ো যোগীদের কথা মানেন, এসআইআর নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, ছিল না, থাকবেও না। এসআইআর নিয়ে কাদের টেনশন হবে সেটা আমি বললাম, কিন্তু এসআইআরে মানে বেসিক এসআইআরটা কি, খায় না মাথায় দেয়? দেখুন, এই নিবিড়ভাবে যে তালিকা সংশোধন, সেটা 2002-এর পরে আর হয়নি। তালিকা সংশোধন হয়েছে, কিন্তু এখন নিজেও আপনি যদি দেখেন ভোটার তালিকায়, দেখবেন আপনার বাড়িতে যে পরিজন মারা গেছে তার নামটাও হয়তো রয়েছে। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তার স্বর্গীয় পিতা বিখ্যাত ব্যক্তি বিষ্ণু বসু, তার নাম রয়েছে। হয়তো খুঁজলে দেখা যাবে বহু রাজনীতিবিদ যারা ইদানিংকালে মারা গেছেন তাদের নামও রয়েছে তালিকায়। কেন এই নামগুলো থাকে? কিছু নাম রিগিংয়ের জন্য ব্যবহার করে শাসক দল, কিছু নাম দিয়ে ভোট ম্যানিপুলেট করা যায়, এবং কিছু নামের কার্ড নিয়ে রোহিঙ্গারা ভোট দেয়। লিঙ্কেজ তৈরি করা, এই লিঙ্কেজ তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ। আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলেন, এটা আমি আগেও করেছি, এখন আবার আমি করছি। আমি নিউজ রুম থেকে আপনাদেরকে খুব সহজভাবে দেখাবো যে আপনি বাড়িতে বসে আপনার টেনশন করার কারণ রয়েছে কি নেই, 2002-তে আপনার নাম আছে কি নেই, যদি থাকে কিভাবে দেখবেন, কিভাবে এসআইআর-এর আওতাধীন হবেন, এই সমস্ত কিছু আমি নিউজ রুম থেকে আপনাদের আরেকবার দেখাচ্ছি। অনেকেই এই মুহূর্তে টেনশন করছেন যে আপনার নাম 2002 সালের যে ভোটার তালিকা সেখানে আছে কিনা সেটা কি করে দেখব। দেখুন, এটার দুটো উপায় আছে। এক, যখন এই এসআইআরটা শুরু হবে তখন আপনি দেখে নিতে পারেন। এসআইআর শুরু হওয়ার আগেও আপনি দেখে নিতে পারেন, কারণ আবারও বলছি, প্রত্যেক বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট যারা, সাধারণত রাজনৈতিক দলের এজেন্টের কাজ যারা করে, তৃণমূলের এজেন্ট হয়ে যারা বসে, যারা বিজেপির এজেন্ট হয়ে বসে, যারা সিপিএমের এজেন্ট হয়ে বসে, এসইউসিআই, কংগ্রেস, যে কোনো দলের এজেন্ট যারা, তাদের কাছে কিন্তু 2002 সালের ইলেকটোরাল যে রোল, সেই রোলটা চলে এসেছে। এবার এইটা আপনি হয়তো দেখে নিতে পারছেন না, আপনি হয়তো পাড়ায় নেই, আপনি হয়তো বিদেশে রয়েছেন, আপনার ছেলে মেয়ের কাছে হয়তো এই মুহূর্তে মুম্বাই, দিল্লি বা গুরগাঁওতে রয়েছে। খুব সহজে আমি আগেও দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। এটা হচ্ছে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে একদম নির্দিষ্টভাবে লেটেস্ট নিউজ বলে যে অপশনটা আছে, সেখানে দেখবেন ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002, ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002। এবার এখানে প্রত্যেকটা জেলার আপনি দেখতে পাচ্ছেন, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা। এবার আমি যদি ধরে নিই আমার নিজের দক্ষিণ 24 পরগনার মানুষ, আমি দক্ষিণ 24 পরগনায়। এবার দক্ষিণ 24 পরগনায় এসি মানে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, মানে বিধানসভা ক্ষেত্র। এই বিধানসভা ক্ষেত্রর একেবারে নির্দিষ্ট নাম থাকে, 100 নম্বর, 101 নম্বর, এরকম করে নামগুলো রয়েছে। আপনার ভোটার যে কার্ড, সেই ভোটার কার্ডের মধ্যেই আপনি দেখতে পারবেন আপনার বিধানসভা এলাকাটা কোথায়। এবার নির্দিষ্টভাবে বিধানসভা এলাকা যদি পরিবর্তন হয় আপনার, এবার এটা আপনাকে জানতে হবে আপনার পাড়ার লোকের থেকে। এটাই নির্বাচন কমিশন চায়। অনুপ্রবেশকারীদের 2002 সালে বাবা মা কোথায় ছিল, অনুপ্রবেশকারীদের 2002 সালে পাড়ার কোনো কাকু চেনা ছিল কিনা, এটার কোনো সম্ভাবনাই নেই। এই লিঙ্কেজটা এস্টাবলিশ করার জন্য নির্বাচন কমিশন বলছে যে যাদবপুরে যদি সেই সময় কনস্টিটিউয়েন্সি থাকে, তো যাদবপুরে নির্দিষ্টভাবে দেখুন পোলিং যে স্টেশনগুলো রয়েছে, ফাইনাল রোল প্রত্যেকটা দেওয়া আছে। এটা এরকমভাবে যাদবপুরের
পাশাপাশি যে কোনো জায়গায়, দক্ষিণ চব্বিশ পরগনার যে কোনো জায়গায় বা অন্যান্য জেলার বিভিন্ন জায়গায় রয়েছে। এরকম সুচেতনগর বালিকা বিদ্যালয়, পল্লী উন্নয়ন সমিতি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় রয়েছে। আমি ধরে নিলাম এই বোসপুকুর শিক্ষায়তন রুম নাম্বার 1, 31 নম্বর, এটার যে ফাইনাল রোল, সেই ফাইনাল রোলটা এই মুহূর্তে ক্লিক করলে একটা নির্দিষ্টভাবে এই মুহূর্তে যে কোড, সেই কোড আসবে, সেই কোডটা নির্দিষ্টভাবে আপনি দিয়ে দেবেন। এবং তার পাশাপাশি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পরে এই মুহূর্তে নির্বাচক তালিকা 2002-এর পুরো আপনার এলাকার যে পুরো ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট চলে আসবে। খুব ভালো করে দেখুন, সংশোধনের পুনর্বিবরণ 2002 সালের তালিকা কোথায় হয়েছে, বোসপুকুর শিক্ষায়তন 1 নম্বর ঘর, যেটা আপনার বুথ ধরে নিলাম আমি। এবার ঠিক সেরকমভাবে অন্যান্য যে কোনো বুথের আপনি এরকমই ডিটেলটা পাবেন, পুরসভা কোনটা, ওয়ার্ড কোনটা, থানা কোনটা, মহকুমা কোনটা, সব কিছু পেয়ে যাবেন। এবং নির্দিষ্টভাবে আমি র্যান্ডামলি ধরে নিচ্ছি এই যে নামগুলো রয়েছে, এই নামগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নাম ধরে নিন। এইখানে জ্ঞানাঙ্কুর ভৌমিক, স্বামীর নাম জ্ঞানাঙ্কুর ভৌমিক, বা পিতার নাম ধরে নিন ললিত মোহন ভৌমিক। ললিত মোহন ভৌমিকের দেখুন নিজের নামটাই এই মুহূর্তে রয়েছে জ্ঞানাঙ্কুর ভৌমিক। আমি জানিও না জ্ঞানাঙ্কুর ভৌমিক কে। জ্ঞানাঙ্কুর ভৌমিকের বাবার নাম ললিত মোহন ভৌমিক। সেই সময় 2002-তে তার বয়স 40 ঊর্ধ্ব ছিল। জ্ঞানাঙ্কুর ভৌমিকের বাবাও কিন্তু এই মুহূর্তে তার নামটাও মানে নির্দিষ্টভাবে ললিত মোহন ভৌমিক, তারও কিন্তু এই মুহূর্তে নামটা রয়েছে। ললিত মোহন ভৌমিকের ছেলে জ্ঞানাঙ্কুর ভৌমিক, দুজনেরই নাম এই মুহূর্তে রয়েছে। ঠিক সেভাবে খুব নির্দিষ্টভাবে যদি আমি ধরে নিই অলোক অধিকারী, এই অলোক অধিকারীর যদি নাম এখানে থাকে, অলোক অধিকারীর কোনো টেনশন করার কোনো দরকার নেই। ঠিক সেরকমভাবে সুশান্ত পাত্র, বাবার নাম শম্ভু পাত্র, টেনশন করার কোনো দরকার নেই। এরকমভাবে আমি জাস্ট একটা কেস স্টাডি দেখালাম। এরকমভাবে যে কোনো মানুষ 2002 সালে আপনার যদি ভোটার তালিকায় নাম না থাকে, আপনার বাবা মার আছে, বাবা মার ধরে নিন এখানে কল্পনা নস্কর, তার নামটা রয়েছে, কল্পনা নস্কর ধরে নিন আপনার মা। এবার কল্পনা নস্করের নামটা যে রয়েছে, স্বামীর নাম ললিত নস্কর, এই পেজটা শুধু প্রিন্ট আউট দিতে হবে, এটা জেরক্স দিতে হবে। আর 2025 সালে আপনার নামটা যে রয়েছে তার একটা জেরক্স দিতে হবে। খুব সহজ বিষয়, খুব 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 সহজ বিষয়। এবার ধরে নিন আপনার হয়তো এই দীপালি জালানি, স্বামী দিনু জালানি, হয়তো এখানে আর নেই, তারা হয়তো মহারাষ্ট্রে চলে গেছে। তাহলে মহারাষ্ট্রে 2025 সালে যে ভোটার তালিকায় নাম এবং এই নাম, এই দুটোর প্রিন্ট আউট জাস্ট দিয়ে দিতে হবে। খুব সহজ বিষয়, যে বিষয়টাকে জটিল করার চেষ্টা করছে, প্যানিক তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, এটা হতে দেবেন না। দেখুন, নিউজরুম থেকে আবার স্টুডিওতে এসে আমার একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় খুব সিনিয়র একজন পলিটিশিয়ান, ভীষণ বর্ষিয়ান একজন নেত্রী। তিনি নিজে বুঝতে পারছেন বিহারের সাথে কিন্তু বাংলাদেশের কোনো বর্ডার নেই। বিহারে যদি 60-65 লক্ষ ভোটার, ভুয়ো ভোটার, তাদের নাম বাদ চলে যেতে পারে, বাংলায় সেই সংখ্যাটা গিয়ে দাঁড়াবে হয়তো 1 কোটিতে। 1 কোটি ভুয়ো ভোটার, তাদের নাম যদি বাদ চলে যায়, তৃণমূল কংগ্রেস পথে বসবে। তৃণমূল কংগ্রেসের এই ভয়টার জন্যই তৃণমূল কংগ্রেস এখন একটা নতুন ট্যাকটিক্স নিয়েছে, যেটা আমি আলোচনার মধ্যে আনবো। হিন্দু ভোট ভাগ করে দিতে হবে, এ বাঙালি, এ অবাঙালি, এ গুজরাটি, এ বিহারি, এ দক্ষিণ ভারতীয়, এ উত্তর ভারতীয়, এ ব্রাহ্মণ, এ দলিত, এ শিডিউল কাস্ট, এ শিডিউল ট্রাইব, এ আবার দার্জিলিংয়ের, এ আবার ডুয়ার্সের। আমরা আবার নবরাত্রি করি না, আমরা দুর্গাপুজো করি। ওরা আবার এই ঠাকুরকে মানে না, ওরা আবার এই ঠাকুরকে মানে। ভেঙে দাও, যেন তেন প্রকারণে হিন্দুদেরকে বিভিন্ন ভাগে ভেঙে দাও। লড়াইটা আসলে হিন্দুদেরকে এক কাট্টা করে রাখায়। দেখুন, হিন্দুরা বুঝতে পারছে এবারের লড়াইটা যদি হিন্দুরা হেরে যায়, তাহলে সবচেয়ে বেশি যারা মোটিভেশন পাবে, যারা ওই বলে না কিছু এনার্জি ড্রিঙ্ক খাওয়ার পরে আমরা ভয়ঙ্কর এনার্জি পেয়ে যাই, সেরকম সবচেয়ে বেশি এসআইআর ফেল করলে সবচেয়ে বেশি এনার্জি ড্রিঙ্কের মতন এনার্জি পাবে রোহিঙ্গারা। এবার লড়াইটা হচ্ছে রোহিঙ্গারা জিতবে
রোহিঙ্গারা মোটিভেশন পাবে, না আমরা এই পশ্চিমবঙ্গ হিন্দুদের এবং শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নের যে হোমল্যান্ড, সেই হোমল্যান্ডে থাকতে পারবো কিনা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন সেটা মারাত্মক। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হিংসা লেগে যেতে পারে। আমি ওই শব্দবন্ধটাও ব্যবহার করি না টেলিভিশনে, ওটা করা উচিত নয়, ওই শব্দবন্ধগুলো ব্যবহার। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন। বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় দাঙ্গা লেগে যেতে পারে। কেন? এটা কি আগে হয়নি নাকি? বাম জমানায় হয়নি নাকি? তারা কেন হবে এটা? শুধুমাত্র এই কারণে যে এবার বিজেপি চলে আসবে ক্ষমতায়? দেখুন, আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টি মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেবো। ওনারা বাদ দেবার কে? সুতরাং আইন মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে। এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না, তারা চিরকালই বেঁচে থাকে নানা কাজের মধ্যে দিয়ে। এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে। তারা যদি সব করতে যান তারা কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে, সবকিছু কিন্তু বেরিয়ে পড়বে। এনআরসি নিয়ে খেলবার চেষ্টা করবেন না এবং এসআইআর এর নাম করে ভোটার, জেনুইন ভোটারদের ভাট দিয়ে মনে রাখবেন, যা অন্য রাজ্য করতে পারে না। বাংলার মানুষ কিন্তু অনেক স্ট্রং। আজকে বিজেপিকেও আমি আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইউরসেলফ ফার্স্ট। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আরেকটা খুব অদ্ভুত কথা বললেন। তিনি বললেন যে আমাদের এখানে অনেক ফেস্টিভ্যাল আছে, ঠিক আছে মানলাম, যেন বিহারে কোনো ফেস্টিভ্যাল নেই। আমাদের এখানে অনেক কাস্ট আছে। মানে এটা শুনে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা ইন্টার্ন, যারা ট্রেনি, তারাও ফ্যাক করে হেসে দেবে। বিহারকে মাননীয় মুখ্যমন্ত্রীরাই একটা সময় বলতেন যে সবচেয়ে বেশি জাতপাতের রাজনীতি যে রাজ্যে হয়, সবচেয়ে বেশি কাস্ট পলিটিক্স যে রাজ্যে হয়, সেটা বিহার। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এসআইআর কি ডেসপারেটলি আটকানোর জন্য এই কথাটা বলে দিলেন যে ওখানে অত কাস্ট নেই, ওখানে অত ভাগ নেই, আমাদের এখানে নাকি ভাগ রয়েছে। মানে বিহারে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি নেই, বিহারে দলিত নেই, বিহারে আদিবাসী নেই, বিহারে ভূমিহার নেই, বিহারে প্রান্তিক কৃষক নেই, বিহারে শ্রমিক নেই, বিহারে পরিযায়ী শ্রমিক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে যেন তেন প্রকারণে একটা ইস্যু চান। মানে কালকে যদি মঙ্গল গ্রহের সিন্ধু ঘটক কলকাতায় ল্যান্ড করে, মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে মঙ্গল গ্রহ থেকে এই সিন্ধু ঘটক এসেছে, এই সময়টা অবিলম্বে সিন্ধু ঘটকদেরকে নিয়ে ভাবনা চিন্তার সময়, এখন এসআইআর করো না। বেশি বৃষ্টি হলেও মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন বৃষ্টি হয়েছে, এসআইআর করো না। বেশি রোদ হলেও মমতা বন্দ্যোপাধ্যায় বলবে কি ভয়ঙ্কর রোদ উঠেছে, দয়া করে এসআইআর করো না। ঠান্ডা লাগলে তো কথাই নেই। এল নিনোর বছরে শীত জাঁকিয়ে পড়বে, মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন মিলিয়ে নেবেন, দেখবেন বলবেন যে খুব শীত পড়েছে, এবার আর এসআইআর করার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শুনুন। বিহারে করতে পেরেছিলেন তার কারণ আমার বিজেপি গভর্নমেন্ট আছে, রাহুল গান্ধী গভর্নমেন্ট বিহার পার্টি অফিস থেকে আর বিহার এজেন্সিটা তৈরি করে দিয়েছিল, সেটা করছে। কিন্তু বাংলা সামথিং ডিফারেন্ট। বাংলায় ডিফারেন্ট কমিউনিটি পিপুল অনেক আছে, হিন্দু আছেন, মুসলিম আছেন, শিখ আছে, ইসাই আছে, শিডিউল কাস্ট আছে, শিডিউল ট্রাইব আছে, আদার কমিউনিটিও আছে। আর এসআইআর শুরু করবার আগেই ওটা তো ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে শো। যখন মানুষ ফেস্টিভ্যাল রুটে আছে, যখন চারিদিকে দুর্যোগ এবং দুর্ভোগ, 2 মাসের মধ্যে সম্পূর্ণভাবে কমপ্লিট ভোটার লিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ডকুমেন্ট দিয়ে ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকটা মানুষ গিয়ে তার ডিটেলস দেবে। তারা তো নেই, অনেকে বেড়াতেও চলে গেছে। বাংলার বৈচিত্র্যটা আলাদা। বিহারে ছট পুজোটাই বড় পুজো, কিন্তু আমাদের এখানে অনেক পুজো, সব পুজোই আমাদের এখানে উৎসব। বাংলার উৎসব একটু আলাদা। সরাসরি অতিথিদের কাছে যাব, কিন্তু তার আগে একটি প্রতিবেদন দেখে নেব এবং এই প্রতিবেদন দেখার পরে শুরু হবে মেগা বিতর্ক। দেখি। আইন মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে। How they came out in the night at 12:30, and especially the girl child at night time, they should not be allowed to come out in the outside.
মানুষকে ভুল বুঝিয়ে ভুল বার্তা দেওয়া যেন মুখ্যমন্ত্রীর কাছে খুব সাধারণ হয়ে গিয়েছে। এসআইআর এর সঙ্গে এনআরসিকে অনেকদিন ধরেই গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন মমতা। মানুষকে খেপিয়ে তুলে কোনোভাবে যদি এসআইআরটা আটকানো যায়, তার জন্য নির্বাচন কমিশন এমনকি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও হুমকি দিতে ছাড়ছেন না মমতা ব্যানার্জি। এখানে যিনি সিইও স্টেট থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিঅ্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। এই মুহূর্তে বাংলার মতো পরিস্থিতি দেশের অন্য কোথাও নেই। এখানে ত্রাণ দিতে যাওয়ায় বিরোধী দলের সাংসদ বিধায়ক রাস্তায় ফেলে মারা হয়, দোষ হয় বিরোধীদেরই। আর বন্যাক্লিষ্ট এরিয়ায় 30-40টা গাড়ি নিয়ে ঢোকাটাও আমাদের উচিত নয়, কারোরই উচিত নয়। মানুষ এখন একটু তার অ্যাজিটেশনের কথা বলবে, কারণ তারা সব হারিয়েছে। কেউ যদি সেটা না শুনে শুধু ফটোশুট করে বেরিয়ে যায়, তাহলে তো সেটা মুশকিল। বাংলায় ভিন রাজ্যের এক হবু ডাক্তারকে গণধর্ষণ করা হলে সেখানেও মুখ্যমন্ত্রী মেয়েদের দোষ দেন। How they came out in the night at 12:30, and it happens in the, so far I know, forest area. But private medical colleges also used to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. অথচ মুখ্যমন্ত্রী কিন্তু ক্ষমতাতেই থাকতে চান। এসআইআর নিয়ে অন্য কোনো রাজ্যের কোনো সমস্যা নেই। বিহারে তো একটি আপত্তি পর্যন্ত তোলেনি কোনো রাজনৈতিক দল। যত আপত্তি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়। যে মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা তার সুরক্ষা নিজেরা বুঝে নাও, তার এক মুহূর্ত চেয়ারে থাকা উচিত নয়। এসআইআর আটকানো সম্ভব নয়, বিলক্ষণ জানেন মমতা। তাও মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা। মমতা কি বুঝতে পারছেন না, তিনি যত বেশি এসআইআর বিরোধিতা করবেন সংখ্যালঘু ভোট ততই কমতে থাকবে। একমাত্র বামেরা ভোট কাটাকাটি করে সাহায্য করলে তবেই কিছুটা সম্ভাবনা আছে। মুখ্যমন্ত্রী হিসেবে শেষ কয়েকটা মাসও কি মানুষের কথা ভাববেন না মমতা? রিপাবলিক বাংলা। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করে নিই। ডক্টর তন্ময় মুখার্জি রয়েছেন বিজেপি মুখপাত্র, মণিশঙ্কর চ্যাটার্জি রয়েছেন আইনজীবী শাসকপন্থী, রয়েছেন সন্ময় ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক অনলাইনে, এবং দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক স্টুডিওতে রয়েছেন। প্রত্যেকের কাছে যাব, কিন্তু তার আগে একটি ব্রেকিং নিউজ এসেছে, যে ব্রেকিং নিউজটা এই মুহূর্তে নিয়ে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশনার, মানে নির্দিষ্টভাবে বলতে গেলে সিইওকে যে হুমকি, সেই হুমকির ভিডিও খতিয়ে দেখছে নির্বাচন কমিশনের সদর দপ্তর, অর্থাৎ দিল্লিতে সেই ভিডিও ফুটেজ পাঠানো হয়েছে। সেই ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনিক ভবনে বসে মুখ্য সচিব কিভাবে এই হুমকি বরদাস্ত করলেন, মুখ্য সচিবও প্রশ্নের মুখে পড়তে পারেন। রাজ্যের একজন অত্যন্ত সিনিয়র মন্ত্রী, তাকে পাশে বসিয়ে, মুখ্য সচিবকে পাশে বসিয়ে সিইওকে যে ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়েছেন নজিরবিহীন, এবং সেই ভিডিও ক্লিপ পাঠানো হয়েছে দিল্লির জাতীয় নির্বাচন কমিশনে। সেই ভিডিওয় মুখ্য সচিবের ভূমিকা দেখে বিরক্ত জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য সচিব ঠিক কি করেছিলেন সেদিন, যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিইওকে, অর্থাৎ চিফ ইলেকট্রাল অফিসারকে বলছিলেন বেড়ে খেলতে না, বলছিলেন ওভার অ্যাক্টিভ হতে না, বলছিলেন বাঁশের চেয়ে কঞ্চি দড় হয়ে গেছে। সেই সময় দেখুন, রাজনীতিবিদরা রাজনীতির কথা বলবেন, মানে এটা বন্ধ করা যাবে না। 70-75 বছরে বন্ধ করা যায়নি। নবান্নে বসে, রাইটার্স বিল্ডিংয়ে বসে, হয়তো এর পরেও আগামী 100 বছরে তারা বলবেন। কিন্তু আমাদের দেশটা যে আমলারা চালাচ্ছে, আমাদের আমলাতন্ত্র নিয়ে আমরা যে মাঝে মধ্যে গর্ব অনুভব করি, আমরা যে বারবার বলি যে আমাদের দেশটাকে আসলে নেতা আসবে, নেতা যাবে, কিন্তু আমলারা থেকে যাবে। একজন আমলা, ওয়ান অফ দ্য টপমোস্ট বিউরোক্র্যাট পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, যিনি হয়তো রিটায়ার্ড না হলে অন্য কোনো বড় ডেপুটেশনের, কেন্দ্রীয় ডেপুটেশনের পোস্টে হয়তো বড় কোনো প্রিন্সিপাল সেক্রেটারি র্যাঙ্কে চলে যাবেন, মনোজ পান্থ, তিনি অ্যাকচুয়ালি কি করছিলেন সেখানে বসে?
উত্তরটা হলো তিনি কিছুই করছিলেন না। তিনি চুপচাপ মাননীয় মুখ্যমন্ত্রী যা যা বলছিলেন সেগুলো শুনে হজম করছিলেন, এবং এমন একজন সম্পর্কে যে আসলে যে চেয়ারটায় বসেছে সেই চেয়ারে হয়তো ঘটনাক্রমে কোনোদিন মনোজ পান্ত বসতে পারে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যেটা চলছে সেটা ভারতের অন্য কোথাও চলতে পারে না, এবং এই নিদর্শনটা মমতা বন্দ্যোপাধ্যায় আসলে তৈরি করে যাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকলা হবে, তৃণমূল কংগ্রেসের কাজকলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সিইওকে ঠিক কি বলেছিলেন শুনবো। ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে, ইলেকশন যখন অ্যানাউন্স হয়, কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। ইভেন একটা কথা আছে না, বাসির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতি করছেন। আমি সন্ময়দার কাছে একদম সোজাসুজি যাব এবং তারপরে বাকিদের কাছে যাচ্ছি। সন্ময়দা, মমতা বন্দ্যোপাধ্যায় যে যে জিনিসগুলো করছেন, মানে আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি, আমি কে জিতবে কে হারবে, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 50 বছর হয়তো জিতবেন এখানে, বিজেপি হয়তো ওয়াকওভার দিয়ে দেবে, সিপিএম হয়তো আগামী 100 বছর তৃণমূল কংগ্রেসকে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিংয়ে জিতিয়ে যাবে, আমি সব কিছু ছেড়ে দিচ্ছি। কিন্তু সন্ময়দা, কিছু জিনিস যেটা বিরক্তিকর, এটা আমার কথা নয়, বহু আমলা, বহু অফিসার্স, বহু গোয়েন্দা তাদের কথা, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে নজিরগুলো ছেড়ে যাচ্ছেন না বাংলায়, সেগুলো অন্যান্য রাজ্যে যখন আইএস অফিসার বা যারা গোয়েন্দারা রয়েছেন বা যারা পুলিশ অন্যান্য অফিসার্স যারা রয়েছেন তারা যখন কাজ করতে যাবেন তখন তাদের না ফেস করতে হয়। এই যেরকম ধরুন সেন্ট্রাল ফোর্সকে, পশ্চিমবঙ্গের মতন গুরুত্বপূর্ণ রাজ্যে মুখ্যমন্ত্রী সেন্ট্রাল ফোর্সকে আক্রমণ হয়ে গেল, কে অ্যারেস্ট হলো, কতজন অ্যারেস্ট হলো, কোনো হিসেব নেই। কিংবা ধরুন আর্মি, ভারতীয় সেনাবাহিনীকে যেভাবে মস্করা করা যায় পশ্চিমবঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের স্টেজ থেকে করতে পারেন, নজিরবিহীন। বা ধরুন সিইওকে হুমকি দেওয়া যায়, বিএলওকে হুমকি দেওয়া যায়, বুঝলাম রাজনৈতিক কারণে, বুঝলাম সিইওকে, চিফ ইলেকট্রাল অফিসারকে হুমকি দেওয়া যায়, মানে সব কিছুর কি ঊর্ধ্বে মমতা বন্দ্যোপাধ্যায়? এবং বকলমে তৃণমূল কংগ্রেস এটা বুঝিয়ে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কাজকলাটি হবে। সন্ময়দা, দেখো ময়ূক, আমি তোমাকে একটা কথা পরিষ্কার ভাবে বলি, সেটা হচ্ছে নন ডেভিল আর আননোন ডেভিলের মধ্যে একটা তফাৎ আছে। আমি তোমাকে পরিষ্কার বলি, মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ নন ডেভিল। তিনি এইসব অপকর্ম দিনের পর দিন করে যান। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আলাপনকে দিয়ে আলাপনকে সঙ্গে নিয়ে অসম্মান করেছিলেন। সেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের কি হয়েছে বলো? আমি এই জায়গাটা এই কথাটা এই প্রশ্নটা করছি তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই আমলাদের নিয়ে যে অসভ্যতাটা দিনের পর দিন করেছেন বা করছেন, কেন্দ্রীয় হোম ডিপার্টমেন্ট কি করছিল? চুপ করে বসছিল। আজকে যেদিনকে তোমার সঙ্গে আমি কথা বলছি ঠিক তার আগের দিন তুমি জানো যে রাজীব কুমার, বা সেই দিন রাজীব কুমারের বিরুদ্ধে 6 বছর বাদে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলাটা উঠছে তার জামিন নাকচ করার জন্য। ওয়্যার ওয়াজ দ্য সিবিআই? অর্থাৎ এইসব অফিসারদের অসভ্যতা আর অফিসারদের নিয়ে অসভ্যতা, এটাকে যেখান থেকে লকগেট দিয়ে আটকানো যেত সেই লকগেটটা দিয়ে দিনের পর দিন আটকানো হয়নি। এই আটকানো না হওয়ার ফলে আজকে মনোজ পন্তকে বসিয়ে মনোজ আগরওয়ালের সমালোচনা হচ্ছিল। তুমি খুব রাইটলি পয়েন্ট আউট করেছো যে আজকে যদি ধরো মনোজ আগরওয়াল বসে থাকতেন মুখ্যমন্ত্রীর পাশে আর মনোজ পন্তের সমালোচনা করা হতো এইভাবে, এই প্রকাশ্যে, মানে অন ক্যামেরা, এবং ভালো করে খেয়াল করে দেখো প্রশাসনিক ভবন থেকে, মানে আমি নবান্ন থেকে করা হচ্ছে, একটা সরকারি অফিস থেকে করা হচ্ছে, এবং লোকায়তের নিয়মটা তুমি জানো যে এটা বলার কিছু অপেক্ষা রাখে না যে একজন আমলা সম্বন্ধে অভিযোগ করলে প্রমাণিত যদি না করতে পারো তাহলে তোমার 1 বছর জেল হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে রাজীব কুমারের মামলা উঠতে এ ভারতবর্ষে 6 বছর লেগে যায়। ফলত তিনি জানেন যে আলাপন বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষকে অপমান করার পর কিছু হয় না। তুমি জানো ভিজিলেন্স কমিশনের কাছে হরিকৃষ্ণ দ্বিবেদী কমপ্লেন যাওয়ার পর ফলস 16 লক্ষ টাকার হাউস রেন্ট বিল নিয়েছিলেন, তারপরেও এখনো পর্যন্ত তার কি গতিবিধি হলো আমরা কেউ জানি না। ফলত আলটিমেটলি এই মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম সম্বন্ধে আমরা অবহিত আছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম থামানোর যে জায়গাটা থেকে লকগেট দেওয়া যেত সেই লকগেটটা দেওয়া হয়নি বলে আজকে নির্বাচন কমিশনের মতো একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করা হচ্ছে। আমার প্রশ্নটা এখানে দাঁড়িয়ে, নির্বাচন কমিশনকে আক্রমণ করা একজন মহিলা, তিনি
তার রাজ্যে 4 জনের বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছিল অফিসারদের বিরুদ্ধে, সেই এফআইআর না করেও আজকে দিব্যি বসে আছেন। মনোজ পান্ত গিয়েছিলেন দিল্লিতে, নির্বাচন কমিশন ডেকে পাঠিয়েছিল, বলেছিল আমাদের একটু সময় দিন। 4 জনকে সাসপেন্ড করার পর 4 জনকে এফআইআর করা হয়নি কেন? আমি বলছি অপরাধ তখনই বাড়ে যখন অপরাধী শাস্তি না পায়। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাস্তি যেদিন সুনিশ্চিত হবে, মানে শাস্তি প্রকাশ্য দেবালকে আমরা দেখতে পাবো, কিংবা আমলা যাদের দিয়ে তিনি এইসব অপকর্মগুলো করান তাদের যখন শাস্তি আমরা চোখে দেখতে পাবো, তখন কিন্তু এই অপরাধ বোধগুলো থামবে। আমাকে একটা জায়গা বন্ধ, একটা জিনিস আপনি নিজে ইউটিউব ক্রিয়েটর হিসেবে বা বিশ্লেষক হিসেবে আপনি কি মনে করেন? মানে আমি একটা জিনিস এতদিনে বুঝতে পেরেছি, আমি রাজভবন সূত্রেও বহু খবর ব্রেক করেছি, আমি যে রিপোর্টগুলো রাষ্ট্রপতি ভবনে পাঠানো হচ্ছে, পিএমওতে পাঠানো হচ্ছে, সেগুলোও আমি ব্রেক করেছি। মানুষের মধ্যে একটা বিরক্তি কাজ করছে, হ্যাঁ ঠিক, যে সত্যিই তো এত কিছুর পরে কেন রাষ্ট্রপতি শাসন জারি হবে না, সেটাও আমি এই জবাব চাই বাংলাতেই ব্রেক করেছিলাম যে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো রাজ্যতেই রাষ্ট্রপতি শাসন জারি করে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ইলেক্টেড একজন রিপ্রেজেন্টেটিভ, তাকে একেবারে মহিমান্বিত করে দিয়ে শহীদের তকমা দিয়ে দেওয়াতে এই সরকার বিশ্বাসী নয়। কিন্তু 355 নিয়ে কিন্তু এই সরকার বা কেন্দ্রীয় সরকারের বহু মানুষজন, নেতা কর্মী, তারা কিন্তু বারবার বলেছেন, আপনিও বলেছেন 355 মতন পরিস্থিতি, মানে এখন যারা 355 ধারা জারি করতে পারে তারা হয়তো একটা ইনহিবিশন, একটা ভয় কাজ করছে বা একটা দোনামোনা কাজ করছে যে মানুষ কিভাবে রিয়াক্ট করবে। শর্মাদা, আপনার কি মনে হয় না যে মানুষ, বেশিরভাগ মানুষ যারা সাফার করছে, তারা অ্যাকচুয়ালি খুশি হবে যদি বাংলায় 355 ধারা জারি করে পুলিশ ভবানী ভবনে বসে থাকবে, সেনাবাহিনী ভোটের পরিস্থিতি তৈরি করে নিজের মতন করে আবার ব্যারাকে ফিরে যাক? এটাতে আপনার কি মনে হয় না যে 355 ধারা যদি সত্যি হয় মানুষ খুশি হবে? ময়ূক, তুমি আশাবাদী থাকতে পারো, আমরা সবাই আশাবাদী থাকতে পারে, বাংলার মানুষের একটা প্রত্যাশা থাকতে পারে। তুমি দেখেছো ভেরি রিসেন্টলি আমি রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখ থেকে একটা খুব পজিটিভ কথা শুনেছি, আমার ভালো লেগেছে। এখানে দাঁড়িয়ে তিনি বলেছেন যে এই তদন্তকারী এজেন্সিগুলোর গতিবিধিতে আমরাও ক্ষুব্ধ। আসলে মানুষের পালসটা তিনি বুঝতে পেরেছিলেন বলে বলেছেন। কিন্তু আমি তোমাকে একটা জায়গায় পয়েন্ট আউট করি, 356 ছেড়ে দাও, 355 কেন্দ্রীয় সরকার জারি করবে না। যদি জারি করতো, তুমি বলো শামশেরগঞ্জে এনআইএ তদন্তের দিল না কেন কেন্দ্রীয় সরকার? আদালত প্রশ্ন তুলছে। এনআইএ তো স্বতঃপ্রণোদিত সংস্থা হিসেবে তারা ইন্টারফেয়ার করতে পারে, সেখানে করলো না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে কেন্দ্রীয় সরকার এন্ড অফ দ্য ডে 356 করবে না, 355 করবে না, কিন্তু যেখানে যেগুলো করা দরকার অফিসারদের বিরুদ্ধে, আমি বারবার বলছি অফিসারদের বিরুদ্ধে একটু ব্যবস্থা নিক। নিশ্চিত প্রামাণিক হোম মিনিস্টারের যিনি ডেপুটি, তিনি আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে, কি ব্যবস্থা হয়েছে? শুভেন্দু অধিকারী কনভয় আক্রান্ত হয়েছে, তারপরও আসল অপরাধীদের পুলিশ ধরেনি, কি ব্যবস্থা হয়েছে তুমি বলো আমাকে? সাম্প্রতিককালে খগেন মুর্মু আক্রান্ত হওয়ার পর যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, তাদের কার বিরুদ্ধে কোন পুলিশ ব্যবস্থা নেয়নি, উল্টে এমন লোককে ধরেছে যাতে কাল বাদে পরশু কোর্টে গিয়ে তারা ছাড়া পেয়ে যায়। ফলত এরা বুঝতে পারছেন উই ক্যান ডু এনিথিং, উই ক্যান ডু হোয়াট এভার উই লাইক। আলটিমেটলি তার রেজাল্ট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নবান্ন, যেটা সরকারি প্রশাসনিক ভবন, সেইখানে জাতীয় পতাকা লাগিয়ে পেছনে ব্যাকগ্রাউন্ডে তিনি সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করছেন। এরপরে যদি নির্বাচন কমিশন এই মহিলার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, যদি মনোজ পান্তের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে পারে, মনোজ পান্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনের হাতে ডাইরেক্ট আছে, কেন নেওয়া হবে না, কিসের জন্য নেওয়া হবে না? এই প্রশ্নটা আমার বারবার কেন্দ্রীয় সরকারের কাছে থাকবে। একদম ধন্যবাদ। আমি আপনার কাছে আবার হয়তো যাব, কিন্তু তার আগে আমি তন্ময়দা এই মুহূর্তে রয়েছেন বিজেপির মুখপাত্র, তার কাছে যাব, কিন্তু একটা ব্রেকিং নিউজ আমাকে নিতে হবে। 2 নম্বর যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা এই মুহূর্তে নিয়ে আমি তন্ময়দার কাছে যাচ্ছি। যে খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি নির্বাচন কমিশন সূত্রে, নির্বাচন কমিশনের 7 দিনের যে ডেডলাইন, হাতে মাত্র আর একদিনও বাকি নেই, প্রায় 23 ঘন্টা মতন বাকি রয়েছে। সূত্রের খবর, তালিকা ম্যাপিংয়ের কাজ অনেকটাই সেরে ফেলেছেন বুথ লেভেল অফিসাররা, অর্থাৎ বিএলওরা। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে তালিকা তৈরি প্রায় শেষের দিকে। কিছু বিধানসভা কেন্দ্র ছাড়া অধিকাংশ বিধানসভা কেন্দ্রের বিএলওরা তালিকা ম্যাপিংয়ের কাজ শেষ করে ফেলেছেন। আমি তন্ময়দা আপনার কাছে খুব নির্দিষ্টভাবে একটা জিনিস নিয়ে জানতে চাই। দেখুন, বিজেপি এই মুহূর্তে যে জায়গায় ভোট কনসলিডেট করছে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না এমনটা তো নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আলবাত বুঝতে পারছেন যে প্রতিষ্ঠান বিরোধী ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা অপছন্দ করে না তাদের ভোট,
যারা মনে করছে যে রোহিঙ্গারা জমি জমা সব নিয়ে নেবে তাদের ভোট, যারা কট্টর হিন্দুত্ববাদী তাদের ভোট, যারা রাষ্ট্রবাদী তাদের ভোট, সমস্ত ভোট একত্রিত হতে পারে এবং এটা বিজেপির ঝোলাতে হতে পারে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এখন বুঝতে পারছেন যে এসআইআর হচ্ছে 60 লাখ 65 লাখও যদি বিহারের নিরিখে ধরি, যদি এই ভোটার বাদ যায় 65 লাখ মতন, তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ক্ষীণ জেতার সম্ভাবনা আছে, যেটা বামেরা তাদেরকে দিয়ে দিতে পারে ভোট কাটাকুটির অঙ্কে। আগের বার হিসেব করে বিজেপির নেতারা, ইনফ্যাক্ট বিরোধী দলনেতাও এখানে বসে বলেছিলেন যে 79টি কেন্দ্রে ভোট কাটাকাটি করে বামেরা জিতিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। এবারও একই হয়ে যেতে পারে। দেখুন ময়ূক, এটা আমি বলবো না এবারও একই হয়ে যেতে পারে, এই জন্যে যে বামেদের সেরকম কিছু নেই এখন। কিছু বামেদের 38 লক্ষ মানুষ বামেদেরকে সাপোর্ট করেছিল। আমি আপনাকে বলছি সেটা অ্যাবাউট 4% ভোট আছে। 5%, হ্যাঁ 5% ভোট, কিন্তু সেটাও কম নয়। 5% ভোট যদি আপনারা পান, মানে ওভার কনফিডেন্ট হওয়া ভালো না। 5% ভোটের মধ্যে 3% পেলে কিন্তু খেলা ঘুরে যাবে। আমি তা বলছি না, আমি বলার চেষ্টা করছি যে এসআইআর হওয়ার পরে সেইটার কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা। আজকে আপনি জানবেন যে যারা বামেদেরকে ভোট দিয়েছে 2024-এ, তাদের মধ্যে অনেকে আর ভোট দেবে না। কেন? আপনি জানবেন হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার আর বামকে ভোট দেবে না। তারা জানে কাকে ভোট দিতে হবে, এটা আমাদেরকে বলে দিতে হবে না। তারা জানে যে বিজেপিকে ভোট দিতে হবে যদি বাঁচতে চাই আমরা পশ্চিমবঙ্গে। তারা জানে আজকে পশ্চিমবঙ্গের যে নজওয়ান যারা হচ্ছে যুবক যুবতী, তারা জানে যদি আমরা এ রাজ্যে চাকরি চাই, এ রাজ্যে থাকতে চাই, ভালো করে লেখাপড়া শিখতে চাই, বিজেপিকে আনতে হবে, বিজেপিকে ভোট দিতে হবে। সেই জন্যে আজকে মতাদর্শ অনেকে থাকতে পারে, কিন্তু তারা বহু মানুষ ওই মতাদর্শ দূরে সরিয়ে রেখে ওই বিজেপিকেই ভোট দেবে, না হলে তারা পশ্চিমবঙ্গে ভালোভাবে বাঁচতে পারবে না। এইটা আপনারা দেখবেন যে এইটা হুমকি কিছু নয়, এটা হচ্ছে 2026 সালে যদি এসআইআর হয়, আর যদি 1 কোটি মতন বাদ যায়, কারণ বিহারে যদি 65 লক্ষ বাদ গিয়ে থাকে, পশ্চিমবঙ্গে অন্তত 1 কোটি বাদ যাবে। এটা হচ্ছে আমার অনুমান, কারণ আমি জানি যে যেগুলো হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট আছে, সেইখানে জনবিন্যাস কিভাবে পরিবর্তন হয়েছে, সেখানে কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে। আমরা শুধুমাত্র মৃত ভোটার বা 2 জায়গায় নাম আছে এরকম নয়। আমরা চাইছি এসআইআর নির্বাচন কমিশনকে যে আপনারা সমস্ত ভুয়ো ভোটার, যারা হচ্ছে নাগরিক নয়, যারা হচ্ছে ভোট দেওয়ার যোগ্য নয় আমাদের রাজ্যে, যাদের ভোটে তৃণমূল ক্ষমতায় আছে, বাংলাদেশি জেহাদি, বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, তাদেরকেও ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আর সেইটা যদি হয়, আপনি মনে রাখবেন যে এই বামেদের এই ক্ষয়িষ্ণু বাম কিচ্ছু করতে পারবে না। তবে আমি তাও বলবো, যারা বামেদেরকে ভোট দেন তাদের মতাদর্শ সরিয়ে রেখে বিজেপিতে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে বিজেপিকে ভোট দিন। 2026-এ আবার পরে বামকে ভোট দেবেন, কোনো অসুবিধা নেই। মানে এটা একটা ইউনিক জিনিস আপনি বলে দিচ্ছেন, মানে আপনি সিপিআইএম এর লোককে বলে দিচ্ছেন 26-এ বিজেপিকে ভোট দিন, তারপরে আবার সিপিএম কে মতাদর্শ দিয়ে দেবেন। কিন্তু দেখুন, বৃহত্তর স্বার্থে অনেক কিছু করতে হয়। আপনারা জানবেন যে একসময় জ্যোতি বসু ভোট দিয়েছেন পার্টিশনের পক্ষে, বাংলাকে বাঁচাতে গেলে, বাংলাকে আনতে গেলে হিন্দুদের বাসস্থান তৈরি করার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি সেটাই চেয়েছিলেন, জ্যোতি বসু ভোট দিয়েছিলেন। একটা বৃহত্তর স্বার্থে প্রত্যেক মানুষকে করতে হয়। কিন্তু আমাকে একটা আপনি জানেন 1977 সালে যে জনতা দল তৈরি হয়েছিল, সেখানে বামেরাও ছিল, ভারতীয় জনসংঘ ছিল, তারা একসাথে জুটে ছিল। আমাদের দেশে স্বাধীনতার আগে হয়েছে, স্বাধীনতার পরে হয়েছে, এবং আমি আশা করব পশ্চিমবঙ্গে এখন সেইটা হবে। যদি অ্যালায়েন্স না হয়, বামেদের ভোটাররা অন্তত ভোট কেটে কষ্ট করবেন না, তৃণমূলকে সাহায্য করবেন না, কারণ বামেরা হচ্ছে তৃণমূলের বি টিম, তৃণমূলের দালাল। আচ্ছা, আমি তন্ময়দা আপনার কাছে আসবো। আমি মণিশঙ্করদা, আমি বোঝার চেষ্টা করছি। জিজ্ঞেস করি, টপিক কি ছিল, মানে বিজেপির প্রচার না কি এসআইআর? না, বিজেপির কথা বলবেন, আমি আমার কথা বলবো। আমি কি আপনার আচ্ছা, আমাকে মণিশঙ্করদা একটা কথা বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন, সেই কংগ্রেস নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেখেছেন, আপনারা দেখেছেন। কেসটা কি হচ্ছে বলুন তো মনিদা? মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি একটু একটু করে বুঝতে পারছেন যে ক্রমশ খেলাটা বা লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে? এসআইআর যদি হয়, এবং এটা হবে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, এবং এটাও হতে পারে যে 1 কোটি নাম হয়তো বাদ চলে গেল।
না এসআইআর এর বিপক্ষে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। কেউই না, মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন বন্দ্যোপাধ্যায় হোক, হিংসা লেগে যেতে পারে, এটা কে বলেছে? আমি নির্বাচন কমিশনকে হুমকি দিচ্ছেন বলেনি, এটা দেখতে পাচ্ছেন না কেন দিতে হচ্ছে হুমকি? সংবিধান যেটা আমাকে একটা মণিশঙ্কর দা আমাকে একটা কথা বলুন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগুন লেগে যাবে এভাবে এসআইআর করে। না আপনি মিসটট করবেন না, আমি বলছি যে ডিসটট না করা বলা, আমি বলছি যে নাকি আমরা আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তো রাত্রির বেলা মেয়েদের বেরোতে বলেছেন, বেরোতে বলেননি, এই ব্যাপারটাও তো আপনারা বলছেন ডিসটট। বলছি ময়ূক, এসআইআরটা তো প্রথম হেরে যাচ্ছে, নার্ভের খেলায় হেরে যাচ্ছে। এসআইআরটা তো প্রথম হচ্ছে না, এসআইআর প্রতিবারই ভোটের সময় হয় না, হয় না, কেন শেষ 2002 তে হয়েছিল। স্পেশাল না হলে হয়তো রিভিশনটা তো হয়। আমি বলছি যে এটা কেন আজকে তাহলে মণিশঙ্কর জানে করতে পারেন যে আজকে কেন হইচই হচ্ছে? হইচই হচ্ছে এই জন্যেই কারণ যারা যেমন মুখ্যমন্ত্রী যেমন সাংবিধানিক একটা পোস্ট, আমাদের লিডার অফ অপোজিশনও তারাও একটা সাংবিধানিক পোস্ট, তিনি যখন নিজে বলে দেয় মুসলিমদের বাদ দিতে হবে, 1 কোটি বাদ দিলাম, 1 কোটি 1.5 কোটিটা বাদ দিলাম, বাংলাদেশি অনুপ্রবেশকারী আবার ঠিক হয়েছে, ভারতীয় মুসলিম একজনও নয়। দাদা কাল থেকে আপনার চাকরি থাকবেন না, যা বলেছেন একজনও বাদ যাবে না, আমরা তাদের পাশে আছি, আমরা পাশে আছি ভারতীয় মুসলিমদের। আমি বলছি তাহলে চিৎকার হচ্ছে কেন? বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আপনি তো বলেছেন। আচ্ছা বলেন উনি তো তথ্য ভুল দিচ্ছেন। ডাক্তাররা যে আমি বলছি হইচইটা হচ্ছে এই জন্যই যখন এত নির্দিষ্ট করে 1 কোটি 20 লাখ মুসলিম কোন সম্প্রদায়কে নাম করে বাদ দিতে হবে বলছে, সেইখানটাতেই আপত্তি। মমতা ব্যানার্জি আবার চুপ করুন না, আপনি সব জানেন নাকি? আমি বলছি যে আমি 2 জায়গায় নাম আছে, কিচ্ছু জানেন না, একসাথে বলা হচ্ছে। আপনি চুপ করুন, অনেক বলেছেন। আপনি সিপিএম এর কাছে ভোট ভিক্ষা করছেন, আমি ঠিক করে দিচ্ছি। আমি বলছি তার মানে আমি বলছি যে এসআইআরটা প্রসেস, যেমন ফর্ম নাম্বার 6, 7, 8 এই ডিলিশন, শিফটিং, অ্যাডিং, এগুলো তো ভোটের আগে ছিল, এগুলো হয়নি তা নয়। এইবারে কথাটা হচ্ছে তন্ময়বাবু একটা কথা বলেছেন যে এদের ভোটেই তৃণমূল ছিল, তার মানে যে ভোটগুলো বাদ যাবে বাকিগুলো তৃণমূলকে কেউ ভোট দিত না। বেশি সংখ্যক ভোটটা আপনি বুঝুন গণতন্ত্র কিভাবে হয়। তৃণমূল পেয়েছে 42 লক্ষ ভোট পেয়েছে বেশি বিজেপি থেকে 2024-এ, সেই ভোটটা তো এদেরকে আমি বলছি সন্ময়বাবু বলছিল না, আপনিও বলছেন একজনকে বস করিয়ে রেখে কিভাবে এরকম কথা বলছিল। না আমি সব বুঝলাম। মণিশঙ্কর আমাকে একটা কথা বলুন, আপনাদের কি এই মোরাল কনফিডেন্সটা আপনারা পাচ্ছেন না যে সিপিএম অন্তত আপনাদের পাশে? আমি বলছি 30 লাখ বামপন্থীদের ভোট, ওই ভোটটাই হচ্ছে এই মুহূর্তে আপনাদের জীবন ক্যালকুলেশনটা আপনি হয়তো ভালো জানেন, আমি জানি মানুষ ভোট দেবে তৃণমূল জিতবে, ওই ক্যালকুলেশন আমি যাচ্ছি না। আমি চিন্তাই করার কথা চেষ্টা করেন কেন? পঞ্চায়েতে ব্যালট বক্স নিয়ে চিন্তাই করার কথা ভাবেন কেন? বিরোধ করছি যে টার্গেট করে যেন বাদ না দেয়, আমাকে 1 কোটি বাদ দিতেই হবে, বাদ যাক বা না যাক। এই টার্গেট মানে 50 লাখ বাদ দিলে আপনাদের আপত্তি নেই? মানে আপনারা নিজেরাও মানসিক প্রস্তুতি নিচ্ছেন 50 লাখ ভোট হয়তো বাদ চলে যেতে পারে। ভুয়ো ভোটার আছে 50 লাখ, আপনাকে 1 কোটিই বাদ দিতে হবে। আপনারা প্যানিক ক্রিয়েট করাচ্ছেন কেন? আমার কথা হচ্ছে আপনারা প্যানিক ক্রিয়েট করাচ্ছেন কেন? বাদ দিতে হবে। মণিশঙ্কর দা আপনারা প্যানিক ক্রিয়েট করাচ্ছেন কেন? প্যানিক ক্রিয়েট কেন করব? প্রত্যেককে বলে দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই 2 দিন আগেও বলেছেন এনআরসি, এসআইআর কে আগে এসআইআর বলতে শিখুন। স্বচ্ছতার কথা বলেন, প্রথম স্বচ্ছতাটা হচ্ছে যে ইসিআই কে অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে কেন চিফ জাস্টিসের নামটা বাদ দিল? অস্বচ্ছতাটা শুরু করেছে দেশের আইন অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। দেশের আইনটা জানেন? দেশের আইনটা জানেন? কেন পরিবর্তন করছেন? দেশের ওটা কোনো আইন ছিল না, আপনার থেকেই হবে। সুপ্রিম কোর্ট বলেছিল যতক্ষণ পার্লামেন্টে আইন না হচ্ছে বেশি জানি ততক্ষণ এটা হবে। আরেকটা সংখ্যা আমি বলবো, তার আগে হচ্ছে নেহেরু ঠিক করতেন, তার আগে গান্ধী পরিবার ঠিক করতেন। আচ্ছা আমি দেবাশিস দার কাছে যাওয়ার আগে আমাকে 3 নম্বর ব্রেকিং টাইম মুহূর্তে নিতে হবে। মণিশঙ্কর দা আচ্ছা বলে নিন প্লিজ। ওই মহিলাকে অ্যারেস্ট করুন, ওই মহিলাটাকে করুন, উনি একজন চিফ মিনিস্টার, হ্যাঁ ইলেক্টেড, এটা মাথায় রাখবেন। আপনি যথেষ্ট শিক্ষিত, ওই মহিলাকে কথাটা বলবেন একদম। আমি 3 নম্বর ব্রেকিং নিউজটা নিয়ে দেবাশিস দার কাছে যাব। দেবাশিস ঘোষ এই মুহূর্তে রয়েছেন। একাধিক কারণে রাজ্য এবং তার পাশাপাশি মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ কমিশন। রাজ্য সরকার এবং মুখ্য সচিবের ভূমিকায় একাধিক কারণে ক্ষুব্ধ নির্বাচন কমিশন। দিল্লির নির্বাচন কমিশনের সদর দপ্তর একাধিক জেলায় কমিশনের নিয়ম অগ্রাহ্য করে ইআরওদেরকে নিয়োগ করেছে রাজ্য। জাতীয় নির্বাচন কমিশনের সেই তথ্য দিয়েছে রাজ্য সিইও দপ্তর। আমাদের সূত্রের খবর, রাজ্য সিইও দপ্তর থেকে একাধিক
বেনিয়ম যেগুলো অলরেডি শুরু হয়ে গেছে তার তথ্য দেওয়া হয়েছে। এসআইআর নিয়ে বিভিন্ন ক্ষেত্রে নির্দিষ্টভাবে রাজ্য সরকারের যে কোঅপারেশনটা দেখানোর কথা সেই কোঅপারেশন দেখানো হচ্ছে না। আমি দেবাশিস ঘোষের কাছে যাবো। দেবাশিস দা, আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন, মানে আপনারা গণতন্ত্রর লুণ্ঠন, হরণ ইত্যাদি ইত্যাদি এত কিছু বলেন, আপনারা বলেন নারীর স্বাধীনতার কথা, আপনাদের মানে আমি একদম পশ্চিমবঙ্গের সুশীল সমাজের কথা বলছি, শিক্ষিত মধ্যবিত্ত প্রগতিশীল বামপন্থী ঘরানার মানুষজনের কথা বলছি, আর আপনারা এখনো লেসার ইভিল তত্ত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পড়ে রয়েছেন। আপনাদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য এবার আসতে চলেছেন। কংগ্রাচুলেট তো আগাম আপনাদের করা উচিত। হ্যাঁ, আমি জানি না তুমি আমাকে ঠিক কি জায়গায় কোন ভোট দেবো তুমি আগে জেনে গেছো, যাই হোক সেটা ঠিক আছে। আমি বলতে চাইছি যে এসআইআরটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এসআইআর হওয়া দরকার, সময় প্রতি বছর হওয়া দরকার, সময় সময় হওয়া দরকার, এগুলোর সব প্রয়োজন আছে। কিন্তু এসআইআর নিয়ে যে হঠাৎ উত্তেজনা তৈরি হয়েছে, যে ইস্যু তৈরি হয়ে যাচ্ছে, সেই ইস্যুটা বোধহয় সঠিক নয়। সেটা যাকে তোমরা লেসার ইভিল বলছো বা বলছো যে সিপিএম হয়তো এগিয়ে দিচ্ছে, আমার কোথায় জানি মনে হচ্ছে যে তোমরা কোনো দলকে একটু বোধহয় বেশি কাছে টানতে গিয়ে ওই তৃণমূলের হাতেই তো অনেকটা জায়গা তুলে দিচ্ছ বা তৃণমূলকে অনেকটা এগিয়ে দিচ্ছ। কারণ অন্যান্য যে দুর্নীতি বা অন্যান্য যে ইস্যুগুলো সেগুলো তো ঢাকা পড়ে যাচ্ছে এই ইস্যুতে। সেটা কি ইচ্ছাকৃত নাকি তোমাদের স্ক্রিপ্টেড এটা আমি জানি না। আমার বক্তব্য হচ্ছে যে এসআইআর তো একটা ইস্যু, এটা হবে, এটা একটা নিরপেক্ষ সংস্থা এসআইআর করছে, এটা হোক, এটার মধ্যে কোনো অসুবিধা নেই। তাহলে বামফ্রন্ট লক্ষ্যে পাচ্ছে কেন? না, বামফ্রন্ট লক্ষ্যে পাচ্ছে না। থেকে সুজন চক্রবর্তী থেকে মোহাম্মদ সেলিম তারা লক্ষ্যে পেয়ে বলছে কেন এসআইআর হবে না? সেটা তারা বলতে পারবে, কিন্তু এসআইআর না, তাহলে তাদেরকে বলুন কংগ্রেস কেন বলছে লক্ষ্যে পাচ্ছে কেন? নামে এনআরসি কোন রকম কায়দা কানুন না হলেই আরে কি বলছেন? এরপরে ট্যালকাম পাউডার কেউ যদি খোলে সেখানেও বলবেন এনআরসির কোন একটা চক্রান্ত আছে। বক্তব্য হচ্ছে 294টা সিটের মধ্যে আগের বার তো মোটামুটি একটা দলই 293 পেয়েছিল, এবারও সেই দলটাই 294 পাবে। এর মধ্যে অসুবিধা কোথায় আছে? মানে এর মধ্যে অসুবিধা নেই, আমার সেই দলটা দুটো শাখা থাকতে পারে। আমার বক্তব্য হচ্ছে আসলে কাদের বিরুদ্ধে, বামপন্থীরা কাদের বিরুদ্ধে, আপনাদের কথা আমি বারবার বলি। আমার খুব ভালো লাগছিল সন্ময়দা যখন আজকে শুরু করেছিলেন, সন্ময়দা আজকে অনেকগুলো কথা বলেছেন, তুমি কিন্তু খুব ডিপ্লোম্যাটিক্যালি এবং ট্যাক্টফুলি সে কথাগুলো এড়িয়ে গেছো, যে আসল কথাগুলো, যে লক গেট যেটা আটকাবার কথা সেগুলো আটকানো হচ্ছে না কেন? এইসব চেঁচিয়ে লাভ কি? আসল যে দুর্নীতিগুলো হয়েছে আমরা চোখের সামনে দেখেছি। পার্থবাবুর বান্ধবীর বাড়িতে টাকা, পার্থবাবু জামিন পেয়ে গেল। আমরা দেখেছি অনুব্রত নিয়ে, এখানে আমরা ফাটিয়ে ফেলেছি, তুমি চিৎকার করে ফেলেছো। যাবজ্জীবন কি হয় এটা নিয়ে? আপনারা কি লক্ষ্যে পাচ্ছেন না? এখানে সিপিএম এর এখানে কোনো সম্পর্ক নেই। এখানে কোথায় কোন সেটিংটার জন্য এই জিনিসগুলো হয়ে যাচ্ছে? এক মিনিট দাঁড়ান, আমি কথা বলতে দুজন আপনি সেটিং বলেছেন, এবার কথা শুনে নিন, এই ফ্যাসিবাদী কথা শুনে নিন, কথা শুনে নিন। সিবিআই কি বলেছেন? এক এক করে পুরো পচা তথ্য শুনে নিয়েছেন। আপনি ইন্ডিজোটের বৈঠক কবে? ইন্ডিজোটের বৈঠক কবে আছে? আপনারা কেন পার্লামেন্টের বাইরে তৃণমূলের হাত ধরাধরি করে সহচরী হাতে হাতে ধরাধরি করেন? কেন পার্লামেন্টের বাইরে তৃণমূলের সাথে হাত ধরাধরি নেই? মমতা ব্যানার্জির এগেইনস্টে স্টেপ নেবার। তো আপনি এই কথা বলবেন না, আপনি বলার জন্য আপনি জেনে রাখবেন কেরালায় কংগ্রেস বলে যে বাম আর বিজেপি সেটিং আছে, কারণ পিনারাই বিজয়ের বিরুদ্ধে সিবিআই কাজ করছে না। আজকে আপ বলে দিল্লিতে কংগ্রেস আর বিজেপি সেটিং আছে। আচ্ছা, দেবাশিস দা বলেনি, তন্ময়দা হয়ে গেছে। আচ্ছা, আমার শেষ 2 মিনিট বাকি। দেবাশিস দা বলেন প্লিজ। চাইছি যে আমাদের অনেক ইস্যু আছে, সেই ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। অনেক ইস্যুর মধ্যে মেইন ইস্যু কি এটা আছে যে তৃণমূল কংগ্রেসকে 2026 সালে তৃণমূল কংগ্রেসকে আপনারা হাঁটাতে চান কি চান না? 2026-এ তৃণমূল কংগ্রেসকে আপনারা হাঁটাতে চান কি চান না? তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনকেই হয়তো এই জায়গাতে মানুষ আসতে চাইছে। আচ্ছা, 30 সেকেন্ড হয়ে গেছে। 30 সেকেন্ড দেবাশিস দা, 30 সেকেন্ড মণিশঙ্কর দা। পরপর আসছি 30 সেকেন্ড করে। আমি বলছি যে এই যে বিজেপি এখানে ক্ষমতা মানে এতগুলো সিট পেয়েছে, সেই সিটটা তো বামেদের জন্যই পেয়েছে। এরপর থেকে দেখা যাচ্ছে যে বামের বিরুদ্ধে বামেরাই তো চলে, বামেদের ভোটটাই তো শিফট করেছে বিজেপিকে। এখন আপনারা কি চাইছেন? আমি তন্ময়দা ইনক্লুডিং ময়ূররঞ্জনকে বলবো, আপনারা কি কোনোভাবে ঋতব্রত ব্যানার্জিকে বামের ভোটটাকে বিজেপি মণিশঙ্কর দা হয়ে গেছে, বেশ হয়ে গেছে। দুজনকে আমি থামাচ্ছি। আমি দেবাশিস দা 30 সেকেন্ড। মনিদা, আপনার টেনশন হচ্ছে বামেদের ভোট বিজেপি পেয়ে যাচ্ছে, বিজেপির টেনশন হচ্ছে বামেরা ভোট কেটে নিচ্ছে। তাহলে আলটিমেটলি বামেরা
এরাই যখন একটা পিভটাল ফ্যাক্টর, তো আপনারা সরে যান, নামেরা দিতে যান, তাহলে মিটে গেল প্রবলেম। পশ্চিমবঙ্গের সমস্যার সমাধান। আমার সময় শেষ, কিন্তু আবারও বলছি পশ্চিমবঙ্গে শুধুমাত্র হয়ে গেছে পশ্চিমবঙ্গে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে দোষারোপ প্লিজ করবেন না, কারণ তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বাম ফ্রন্টকে সাথে নিয়ে হয়তো এই লড়াইটা লড়ছে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে। পুলিশ তো বাড়িতে গিয়ে বসে থাকবে না। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে। প্রাইভেট হাসপাতালে ভেতরে ধর্ষিতা হলে তার দায়িত্ব সেই কর্তৃপক্ষে, পুলিশের নয়। পুলিশ মন্ত্রী হিসেবে আপনার এটা বিবেক বলে না? আপনি নিজে একজন মহিলা আছেন, আপনি কি বাড়িতেই বসে থাকেন রাতে? আপনি চারদিকে হাঁটাহাঁটি করেন। মেয়েরা কেন রাতে বেরাবে না? তাহলে আপনার প্রশাসন কি করছে? আপনি একজন পুলিশ মন্ত্রী হয়ে আপনি কি করছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী আজকের মহিলাদের নিরাপত্তা দিতে পারছে না, তার থেকে বড় লজ্জার কিছু নেই। শুধু অমানবিক নয়, নৃশংস হয়ে গেছেন। আপনাকে ভাবতে হবে, আপনি কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে এই কথাগুলো বলছেন। সংখ্যালঘুদের ভোটে আপনি জিতবেন, আর সংখ্যালঘুরা আজকের পথে বসে আছে। এখন পর্যন্ত বেতন পাইনি না, আমাদের ডিসেম্বরে মাদ্রাসা অনুমোদনের কাগজ পেয়েছি আমরা, কিন্তু আমাদের হাতে এখনো প্রতিশ্রুতি ছাড়া কিছুই পাইনি। বছর থেকে আমরা পেটে পাথর বেঁধে পড়াচ্ছি, আমাদের বাচ্চারাও আসছে পড়তে, মিড ডে মিল, বই খাতা, জুতো কিছুই পাচ্ছে না। মাদ্রাসার শিক্ষকরা এবং ছাত্রছাত্রীরা পথে নেমেছেন, তাদের একাধিক অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার। সেমিস্টার 2 আর 4 এর রায়ো মার্টিন হাই ফ্লায়ার্স ডিজিটাল টেক্সট বুক সিরিজ, সঙ্গে ক্যাপসুল মিনি সহায়িকা একদম ফ্রি। রায়ো মার্টিন। को-पावर्ड बाय सेंचुरी प्लाई क्लब प्राइम। रहो बेफिक्र।